নমস্কার বন্ধুরা, আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমাদের মধ্যে আমরা অনেক পেশেন্টই পাই, এটা আজকের যে টপিক সেটা অনেকটা বলতে পারি আমরা মেন্টাল ডিজিজ বা আপনাদের মানসিক রোগের ব্যাপার। বিশেষ করে কিছু কিছু জনের মধ্যে দেখা যায় যে হেলথ অ্যাংজাইটি, অর্থাৎ তার স্বাস্থ্য সম্পর্কে অতিরিক্ত দুশ্চিন্তা বা টেনশন। আজকের এই ভিডিওতে হেলথ অ্যাংজাইটি যারা ভোগেন তাদের মধ্যে কি কি লক্ষণ প্রকাশ পায়, কিভাবে আপনি এগুলোকে ম্যানেজ করবেন বা কিভাবে এটাকে কমাতে পারবেন বা আপনি কিভাবে নিজেকে ঠিক করতে পারবেন, তার সঙ্গে বেশ কিছু হোমিওপ্যাথিক ওষুধ যেগুলো এই সমস্যার জন্য অত্যন্ত কার্যকরী সেগুলোর কথা আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হেলথ অ্যাংজাইটি অর্থাৎ কি না, আপনার যে রোগ বা অসুখ হয়েছে বা যে সমস্যা হয়েছে, যে ডিজিজ হয়েছে, তার থেকে বেশি চিন্তা হয় আপনার সেই রোগ অসুখে আপনি ঠিক থাকবেন কিনা সেই ব্যাপার নিয়ে। এটা এমন পর্যায়ে যায় যে 24 ঘন্টায় আপনার মাথার মধ্যে এই রোগ বা অসুখ সম্পর্কে কিন্তু চলতে থাকে। আপনি যাই কাজ করুন না কিন্তু আপনার মাথার পিছনে বা মাথার মধ্যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনার সেই চিন্তাটা সারা দিন রাত চলছে। অর্থাৎ আপনার সর্বক্ষণের একটা চিন্তা বা সঙ্গী হয়ে দাঁড়ায় কিন্তু এই আপনার রোগ বা অসুখ সম্পর্কে এই ব্যাপারটা। কিরকম না, একটু ভালো করে বুঝিয়ে বললে আপনারা বুঝতে পারবেন যে আপনার যে রোগ অসুখ রয়েছে সেটা নিয়ে তো আপনার চিন্তা রয়েছে। হেলথ অ্যাংজাইটিতে কি হয় না, সেই রোগ অসুখ নিয়ে অত্যাধিক লক্ষণগুলো নিয়ে চর্চা করা, আপনার মনের মধ্যে সবসময় একটা সন্দেহ প্রকাশ বা ভয় বা উদ্বিগ্নতা বা টেনশন কাজ করে যে আপনি আদৌ ভালো হতে পারবেন কিনা, এই সমস্যার জন্য ভালো ডাক্তার কি রয়েছে, এই সমস্যার জন্য চিকিৎসা কি রয়েছে, এই সমস্যার জন্য হোমিওপ্যাথি ভালো না অ্যালোপ্যাথি ভালো না আয়ুর্বেদিক ভালো না যোগা করতে হবে ব্যায়াম প্রাণায়াম করতে হবে, এই সমস্ত চিন্তা কিন্তু আপনার মাথার মধ্যে ঘুরপাক সব সময় খেতে থাকবে। এবং এই চিন্তাটা আপনার এতটাই ডিপলি চলে যায় যে সাধারণ লোকের মধ্যে যে ব্যাপারগুলো নিয়ে হয়তো খুব অল্প চিন্তা করেন, কিন্তু আপনি সেগুলোকে বেশ বড় আকারে আপনার মনের মধ্যে একটা চিন্তা ধারণ করবেন। এই টাইপের পেশেন্টের সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। ডাক্তারি ভাষাতে এই হেলথ অ্যাংজাইটিকে আমরা IAD অর্থাৎ ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার বলে থাকি। অর্থাৎ পেশেন্টের সর্বক্ষণের সঙ্গী হলো তার রোগ অসুখ বা তার সমস্যা নিয়ে চিন্তা করা। রোগ অসুখে কি সাইন এন্ড সিমটম লক্ষণ পাচ্ছে সেটা তো পরের ব্যাপার, কিন্তু তার সর্বক্ষণ মনের মধ্যে এই যে একটা চিন্তা চলে সেটাই কিন্তু এটার মধ্যে প্রধান লক্ষণ। এবং যখন এগুলো দীর্ঘমেয়াদী বা অনেক দিন ধরে ভোগেন তখন কিন্তু এর তীব্রতা বাড়তে থাকে, যার ফলে পরবর্তীকালে কিন্তু অ্যাংজাইটি ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার, প্যানিক অ্যাটাক এই টাইপের বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়। এবং তখন পেশেন্টের খুব ছোট ছোট সমস্যাগুলোকে অনেক বড় আকারের মনে হয়। শরীরে খুব ছোট ছোট পরিবর্তন হলেও সেটাকে তার মনে হয় যে অনেক বড় কিছু পরিবর্তন হচ্ছে। এমনও দেখা যায় অন্য কারো রোগ অসুখের কথা চিন্তা করলে তার টেনশন, অ্যাংজাইটি, প্যালপিটেশন, বুক ধড়ফড় এগুলো বেড়ে যাচ্ছে। তার মনের মধ্যে চলতে থাকে যে ওর ওই অসুখটা বা রোগ হয়েছে, তাহলে আমার হবে না তো। বা আপনার নিকটাত্মীয়ের কারো দুঃসংবাদ শুনেছেন, বিশেষ করে রোগ অসুখের সমস্যা, বা কেউ মারা গেছেন আপনার কাছে, তখন কিন্তু আপনার মনের মধ্যে সেই ভয়টা চেপে বসছে। এই জাতীয় সমস্যাগুলোতে যারা ভুগে থাকেন তাদেরকে হেলথ অ্যাংজাইটি ডিসঅর্ডারের পেশেন্ট বা ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডারের পেশেন্ট বলা হয়ে থাকে। এইসব পেশেন্টদের ক্ষেত্রে ট্রিটমেন্টের সমস্যাটা মেন জায়গায় হয়ে দাঁড়ায় যে তাদের যে রোগ অসুখের যে লক্ষণ, অর্থাৎ তারা যে সমস্যায় ভুগছেন তার সঙ্গে তাদের কিন্তু এই মানসিক অবস্থার কিছু সমস্যাও কিন্তু যুক্ত হয়ে যায়। তার সঙ্গে ছোটখাটো যে প্রবলেম সেগুলো তাদের কাছে অনেক বড় আকারে দেখা দেয়, যার ফলে যখন একজন ডাক্তার বা কাউন্সিলরের কাছে তিনি যান তখন কিন্তু সঠিকভাবে সেই লক্ষণগুলো পাওয়া যায় না। এর জন্য কিন্তু এর ট্রিটমেন্ট করাটাও কঠিন হয়ে দাঁড়ায়। লক্ষণ কি কি থাকবে এবারে আমি আপনাদেরকে সেগুলো জানাবো। প্রথম যে লক্ষণটা দেখা যায় এইসব পেশেন্টদের মধ্যে, যে তার মাথার মধ্যে কিন্তু এই ব্যাপারটা একদম গেঁথে যায়, অর্থাৎ সর্বক্ষণ এই মাথার মধ্যে চলে এবং সেটা কিছুতেই মাথা থেকে সে বের করতে পারে না। এই চিন্তাটা যে আমি যে রোগ অসুখে ভুগছি সেটা সারবে তো, আমার কি হয়েছে, আমার খারাপ কিছু হবে না তো, পরবর্তীকালে এটা বড় আকার ধারণ করবে না তো, কোন ডাক্তারের কাছে গেলে আমার ঠিক হবে, এর আদৌ ট্রিটমেন্ট আছে তো, এই টাইপের চিন্তা আপনার সর্বক্ষণের সঙ্গী। দ্বিতীয় যে লক্ষণ, এই তো সমস্যা বা লক্ষণগুলো অনুযায়ী আপনি যে চিন্তাটা চলছে, তারপরই পেশেন্টের মনে চিন্তা আসে যে আমি এর ট্রিটমেন্ট বা এর কি কি লক্ষণ থাকে সেগুলো আমার জানা প্রয়োজন, তার সঙ্গে কি কি চিকিৎসা পদ্ধতি রয়েছে সেগুলো আমাকে জানতে হবে। একজন পেশেন্ট কিন্তু এগুলো জানার প্রতি তার আগ্রহটা প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং সেই তথ্যগুলো সংগ্রহ করতে করতে আরো ভেতরের দিকে চলে যায়। তৃতীয় যে লক্ষণ দেখা যাবে যে যে কোনো ছোট ছোট শারীরিক সমস্যা, যেটাতে হয়তো অন্য লোকেরা যারা এই সমস্যাতে ভুগছে না তাদের মধ্যে অত টেনশন অ্যাংজাইটি তৈরি হবে না বা চিন্তা করবেন না, কিন্তু আপনি কিন্তু ছোট্ট ছোট্ট সমস্যা নিয়েও প্যানিক করবেন। যেমন ধরুন কোথাও কোনো সমস্যা বা লক্ষণ আপনি পড়ে নিলেন। অনেক সময় কিছু পেশেন্ট আমাদের কাছে আসেন যে পেপারে হয়তো উনি কোনো যে ডাক্তারের কলামগুলো বেরোয় সেগুলোর সম্পর্কে রোগ অসুখ পড়েছেন, অথবা কোনো সময় যেরকম কিছু সমস্যা চলছে যেরকম করোনার সময়, সেরকম বিভিন্ন রকম পেশেন্ট আমরা তখন পেয়েছি যে তাদের মনের ভেতরে একটা ভীতি বা একটা টেনশন সবসময় কিন্তু বসে যায়।
অথবা আপনি কোনো কিছু দুঃসংবাদ শুনেছেন বা কারো রোগ অসুখের কথা শুনেছেন, তার সাইন এন্ড সিম্পটম কি কি লক্ষণ দেখা দিয়েছিল সেগুলো শুনেছেন। তারপর থেকেই আপনার মনের ভিতরে মনে হচ্ছে যে এই লক্ষণগুলো কি আমার মধ্যেও প্রকাশ পাচ্ছে, বা আমার মধ্যেও কি অল্প স্বল্প এই লক্ষণগুলো দেখা দিচ্ছে, আমারও কি তাহলে এরকম সমস্যা হবে, এই টাইপের কিন্তু লক্ষণ আপনার মধ্যে দেখা দেবে। পরবর্তী যে লক্ষণটার কথা বলবো, এটা এখনকার যুগের বর্তমানে যে সমস্যাগুলোতে এই পেশেন্ট গুলো ভুগছেন তাদের বেশিরভাগ জনের মধ্যেই আমরা পেয়ে থাকি। তা হলো নাকি ইন্টারনেটের মাধ্যমে প্রচুর পরিমাণে তথ্য সংগ্রহ করা তার এই সমস্যা সম্পর্কে। বিশেষ করে তার যেই সমস্যাটা সেটা কি করে হলো, এটার কি কি লক্ষণ থাকতে পারে, ট্রিটমেন্ট কি কি, এটার থেকে আর কি কি সাইড এফেক্ট আসতে পারে, আমি কোন ডাক্তারের কাছে যাব। এমনকি ডাক্তার ওষুধ দেওয়ার পরও যে ওষুধ খাচ্ছেন তাদের মনে এতটাই সন্দেহ থাকে যে এই যে ওষুধটা খাচ্ছি আমি, তাহলে এটার কোনো সাইড এফেক্ট নেই তো। এবং এই তথ্যগুলো তারা কিন্তু ইউটিউব, ফেসবুক বা গুগল থেকে ক্রমশ সংগ্রহ করতে থাকেন এবং তাদের মনের মধ্যে এই তথ্যের কিন্তু ভান্ডার জমতে থাকে। সব থেকে বড় ব্যাপার, আপনারা এটা অবশ্যই খেয়াল রাখবেন, এই তথ্য বা এই ইন্টারনেট থেকে নেওয়া তথ্য যেগুলো কিন্তু তারা যাচাই করতে পারেন না যে তাদের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য কিনা, সঠিক না ভুল, কিন্তু এগুলো তাদের অনেক ক্ষতি করে দেয়। তারা এই তথ্যগুলো তাদের ব্রেনকে যত ফিড কম করাবেন তত কিন্তু তারা ভালো থাকবেন। সুতরাং এটা মনে রাখবেন যে এইসব ব্যাপার নিয়ে আপনি যত বেশি ঘাটাঘাটি করবেন তত কিন্তু আপনার সমস্যা বাড়বে। নেক্সট আরেকটা লক্ষণ পাই আমরা এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে, যে তারা আসার পরে ডাক্তারকে বিভিন্ন রকম ভাবে টেস্ট করানোর কথা বলেন, অর্থাৎ তার মনে সন্দেহ থাকে যে টেস্ট করাতে হবে। ঠিক আছে, তার কথা অনুযায়ী কিন্তু টেস্ট করানো হয়, তারপর হয়তো নর্মাল রিপোর্ট এলো, কিন্তু তারপরেও তার মনে সন্দেহ দূর হয় না। অর্থাৎ টেস্টে সবকিছু নর্মাল, তাও মনের মধ্যে কিন্তু চিন্তা থেকে যায় এবং তার মনে প্রশ্ন জাগে যে হয়তো এই ডাক্তারবাবুর কাছে চিকিৎসা করালে আমার সমস্যা মিটবে না। এই জন্য এই পেশেন্টদের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা যায় না, খুব ঘন ঘন এনারা কিন্তু ডাক্তার বা যার কাছে চিকিৎসা নিচ্ছেন তাকে পরিবর্তন করতে থাকেন। অর্থাৎ ওনারা স্যাটিসফাইড হন না মানসিক বা মেন্টাল দিক থেকে যে তার কাছে আমার সারবে কিনা, এইটা নিয়ে কিন্তু তারা কনফিউশনে ভোগেন। সুতরাং এই টাইপের লক্ষণগুলো কিন্তু এই হেলথ অ্যাংজাইটির সমস্যাতে যারা ভুগছেন তাদের মধ্যে দেখা দেয়। এবারে আমি এই সমস্যার জন্য চিকিৎসা কি কি রয়েছে এবং হোমিওপ্যাথিক ওষুধ কি কি রয়েছে সেগুলো আমি জানাবো। হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে জানানোর আগে প্রথমত আপনাদেরকে জানাই যে এই সমস্যার জন্য কিন্তু কাউন্সিলিং, অর্থাৎ আপনার মনকে ঠিক করা অতি অবশ্যই দরকার। এক্ষেত্রে একজন স্পেশালিস্টের সঙ্গে আপনি পরামর্শ নিতে পারেন এবং সব থেকে বড় ব্যাপার, এই কাউন্সিলিংটা তখনই সফল হবে যখন ওই পেশেন্টের যে কাউন্সিলিং করছেন তার প্রতি বিশ্বাস জন্মাবে। কারণ এই পেশেন্টদের ক্ষেত্রে এই বিশ্বাসের ব্যাপারটাই সব থেকে কঠিন হয়ে দাঁড়ায়, কারণ তাদের মনে হয় যে এই ডাক্তারের কাছে আমার হয়তো সারবে না। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বন্ধু বান্ধব বা আপনার যাকে আপনি সব থেকে বেশি বিশ্বাস করেন তাকে যদি বলেন এবং সে যদি আপনাকে বোঝাতে সক্ষম হয়, তাহলেও কিন্তু আপনার এই হেলথ অ্যাংজাইটির ব্যাপার কিছুটা কম হয়। এবারে আমি কিছু হোমিওপ্যাথিক ওষুধের কথা আপনাদেরকে জানাবো যেগুলো আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। প্রথম যে ওষুধটির কথা বলবো সেটা হলো রেস্কিউ রেমেডি। এটা সব থেকে বেশি কার্যকর হচ্ছে যখন আপনার হঠাৎ করে কোনো সমস্যা হবে, সাডেনলি কোনো ঘটনার জন্য আপনার মধ্যে প্যানিক ডিসঅর্ডার, অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক তৈরি হয়েছে, বুক ধড়ফড় করছে, শরীরে অস্বস্তি হচ্ছে, মনে হচ্ছে ভালো লাগছে না, এখনই কিছু একটা হয়ে যাবে। এবং এগুলো বেশি কখন হবে না, আপনি কোনো দুঃসংবাদ পেয়েছেন, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কারো দুর্ঘটনার খবর পেয়েছেন, আপনার নিকটাত্মীয় কাছের কেউ মারা গেছে এবং সেই খবর শোনার সঙ্গে সঙ্গে আপনার অ্যাংজাইটি, প্যালপিটেশন, প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। এক্ষেত্রে রেস্কিউ রেমেডি এই ওষুধটি 1 চামচ জলে 1 থেকে 2 ফোঁটা করে মিশিয়ে আপনি 15 থেকে 20 মিনিট অথবা আধ ঘন্টা ছাড়া ছাড়া কিন্তু খেতে পারবেন। কিছুক্ষণ খাওয়ার পরে আপনি দেখবেন যে আপনার অ্যাংজাইটি বা টেনশনের ব্যাপারটা কিন্তু ধীরে ধীরে কম হয়ে যাচ্ছে। এই ওষুধটি কিন্তু এই তাৎক্ষণিক ক্ষেত্রে বা সাডেনলি সব থেকে ভালো কাজ করে। দ্বিতীয় যে ওষুধটির কথা বলবো তাদের ক্ষেত্রে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা যায়, যেরকম এনাদের মনের মধ্যে একটা বিশ্বাস জন্মে যায় বা ধারণা তৈরি হয়ে যায় যে আমি আর কোনোদিনও ভালো হব না, বা আমার যে রোগ অসুখটা হয়ে গেছে সেটা আর ভালো হওয়ার নয়। 24 ঘন্টায় মাথার মধ্যে তার রোগ অসুখ সম্পর্কে চিন্তা ভাবনা চলে যে আমার এটা কেন হলো, কি করলে ভালো হবে, কি কি ওষুধ খাবো, কি কি লক্ষণ দেখা যায়, এই সমস্ত ব্যাপারগুলো, অর্থাৎ তার ওই সমস্যা রিলেটেড এই চিন্তা ভাবনা কিন্তু সে 24 ঘন্টায় চলছে, যার জন্য ঘুম হয় না। এবং এই পেশেন্টদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ লক্ষণ যে যখনই এই টাইপের সমস্যাগুলোর কথা সে মনের মধ্যে চিন্তা করতে থাকে তখনই তার কিন্তু অ্যাংজাইটি, টেনশন, প্যালপিটেশন, প্যানিক অ্যাটাক এগুলো কিন্তু বাড়তে থাকে। অর্থাৎ চিন্তা করলেই তার সমস্যা কিন্তু বা লক্ষণ কিন্তু বৃদ্ধি পায়। তার সঙ্গে এই লক্ষণ বৃদ্ধি পাওয়ার জন্য কি হয় না, তার মনে হয় গলা শুকিয়ে যাচ্ছে, ঘন ঘন জল তেষ্টা পায়, ঘন ঘন জল তেষ্টা পায়, তার সঙ্গে মনে হয় যে সারা শরীরে কিন্তু জ্বালা এবং গরম বোধ। এই সমস্ত লক্ষণ থাকলে আর্সেনিক অ্যালবাম আপনারা খেতে পারেন। যদি একদম তাৎক্ষণিক ক্ষেত্রে প্রয়োজন হয়, আর্সেনিক অ্যালবাম 200 পোটেনসি দিনে 2 বার থেকে 3 বার আপনারা 1 থেকে 2 চামচ জলে 1 থেকে 2 ফোঁটা করে মিশিয়ে খেতে পারবেন। এবং যেসব পেশেন্টদের ক্ষেত্রে এই সমস্যা দীর্ঘদিন হয়ে গেছে, অনেক লং লাস্টিং হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আর্সেনিক 30 শক্তি আপনারা
সপ্তাহে ৩ দিন সকালবেলা খালি পেটে ১ চামচ জলে ১ থেকে ২ ফোঁটা করে মিশিয়ে খাবেন। নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধের কথা বলবো, সেটা হলো নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড এক্ষেত্রে অত্যন্ত কার্যকরী। তবে এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে যাদের নাইট্রিক অ্যাসিড প্রয়োজন, তাদের মধ্যে যে লক্ষণটি সবথেকে গুরুত্বপূর্ণ তা হলো যে তার মনের মধ্যে একটা ভয় চেপে বসে। এবং ভয়টা কি না, ধরুন আপনার বাড়িতে বা নিকটাত্মীয়ের আপনি শুনেছেন কোনো রোগ অসুখ হয়েছে অথবা তিনি মারা গেছেন। এটা শোনার পরে কিন্তু আপনার মনে হবে যে এই যে রোগ অসুখের যে লক্ষণগুলো সেগুলো কি আমার মধ্যে দেখা যাচ্ছে, বা ছোটখাটো শরীরের মধ্যে পরিবর্তন আপনার মনে হবে যে ওই রোগ অসুখের যে সাইন এন্ড সিম্পটম বা লক্ষণ সেগুলো কিন্তু আমার মধ্যে দেখা যাচ্ছে। তাহলে আমারও কি এই রোগ অসুখটা হবে এবং আমিও কি মারা যাব? এবং তার মনে হয় যে আমি আর বাঁচবো না। তার সঙ্গে যে ব্যক্তি বা তার নিকটাত্মীয় মারা গেছে তার প্রতি কিন্তু তার মনে হয় যে আমি কেন তাকে বাঁচাতে পারলাম না। এবং এনারা একটু প্রচন্ড পরিমাণে ইরিটেবল বা খিটখিটে মেজাজের হন, এবং এনাদেরও কিন্তু চিন্তা ভাবনা করলে সমস্যা বাড়ে। তার সঙ্গে এনাদেরও মাথার মধ্যে ২৪ ঘন্টায় এই রোগ অসুখ নিয়ে কিন্তু চিন্তা ভাবনা চলছে। সুতরাং এই টাইপের ভয় এবং এই টাইপের যে সমস্যাগুলো বা লক্ষণ যদি থাকে, সেক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড ২০০ শক্তি আপনারা সপ্তাহে ৩ দিন সকালবেলা খালি পেটে ১ চামচ জলে ১ থেকে ২ ফোঁটা করে মিশিয়ে খেতে পারেন। পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধের কথা বলবো, সেটাও এই সমস্যার জন্য অত্যন্ত কার্যকরী, তা হলো ফসফরাস। ফসফরাসের পেশেন্টরা কিন্তু প্রচন্ড সেনসিটিভ হন। যেকোনো আওয়াজ, একটু বেশি আওয়াজ বা শব্দ হলেই চমকে ওঠেন। তীক্ষ্ণ আলো বা তীব্র আলোতে কিন্তু এনাদের অসুবিধা হয়। চিৎকার চেঁচামেচি একদমই সহ্য করতে পারেন না। হঠাৎ কোনো কিছু ঘটে গেলে কিন্তু তারা আঁতকে ওঠেন এবং সবসময় নিজেকে বাইরে থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন। বিশেষ করে যেখানে ধরুন রোগ অসুখ বা সংক্রমণ হয়েছে সেই সব জায়গায় উনি যাবেন না, বা কারো অসুবিধে হয়েছে শরীরে তার কাছে যাবেন না, যাতে করে তিনি না অসুবিধে বা তার যাতে সেই রোগ অসুখটা না হয়ে যায়। সবসময় নিজেকে এরকম একটা বাঁচিয়ে রাখার, অর্থাৎ এনার মনের মধ্যে চলবে যে এই রোগ অসুখ বা তার কাছাকাছি গেলে তারও কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে, তা বা তারও সেই রোগ অসুখ হয়ে যেতে পারে। এরকম টাইপের লক্ষণ থাকলে ফসফরাস ২০০ শক্তি সপ্তাহে ১ দিন সকালবেলা ১ চামচ জলে ১ থেকে ২ ফোঁটা করে মিশিয়ে আপনারা খেতে পারেন। নেক্সট যে ওষুধটির কথা বলবো সেটা এই সমস্যার জন্য কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ওষুধ, তা হলো অ্যাকোনাইট। যেকোনো সমস্যা, অর্থাৎ আপনার এই যে রোগ অসুখ নিয়ে যে চিন্তা, টেনশন, অ্যাংজাইটি, এইটা যখন ভয়ে রূপান্তরিত হবে, অর্থাৎ আপনার মনের মধ্যে টেনশন, অ্যাংজাইটিটা যখন ভয় আকার ধারণ করবে, তখনই কিন্তু অ্যাকোনাইট অত্যন্ত কার্যকর। এক্ষেত্রে পেশেন্টের অবস্থা এমনই হয় যে সে দিনক্ষণ পর্যন্ত বলে দেয় যে আমি আর বেশি দিন বাঁচবো না, আমার এত তারিখ, এই সময়ে এই টাইমের মধ্যে কিন্তু আমার মৃত্যু ঘটবে। সুতরাং তোমরা যা যা জিনিসপত্র করার আছে করে নাও। এতটাই কিন্তু তার মানসিক অবস্থা দুর্বিষহ হয়ে ওঠে। এইরকম সমস্যাগুলো কিন্তু তাৎক্ষণিক বা সাডেনলি বেশি দেখা যায়। সেক্ষেত্রে আপনারা অ্যাকোনাইট ৩০ শক্তি ৩ ঘন্টা ছাড়া ছাড়া ১ চামচ জলে ১ থেকে ২ ফোঁটা করে মিশিয়ে খাওয়াতে পারেন। বেশ কিছুক্ষণ খাওয়ানোর পরই দেখবেন যে তাদের এই সমস্যাগুলো বা মাইন্ড যে একটা অবস্থাতে চলে গেছিল সেটা কিন্তু ধীরে ধীরে শান্ত হচ্ছে এবং আস্তে আস্তে অ্যাংজাইটির সমস্যাগুলোও চলে যাচ্ছে। সুতরাং বন্ধুরা, আজকের এই টপিকসটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ টপিকসটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে। এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তীকালে এরকম হেলথ রিলেটেড ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।